বলছি একটা কথা যে 12 তারিখ সকালের আগ পর্যন্ত কোনো কিছু নিশ্চিত না যে ইলেকশন হবে। তবে আজকে আমি একটু বিস্তারিত বলবো কেন। প্রথমত হচ্ছে আহ, নির্বাচনে একটি পক্ষ, আমি নাম না নিলেও আপনারা হয়তো বুঝতে পারবেন, তারা বা একটি বিশেষ জোট বা বিশেষ কোনো পক্ষ তারা যদি দেখে নির্বাচনে তারা কনফার্ম জিতবে তাহলে তারা নির্বাচনে যাবে। আর যদি তাদের মধ্যে ব্যাপারটা এমন হয় যে তারা নির্বাচনে জেতার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে পরিস্থিতিটা এমনভাবে তৈরি করা হবে, ইলেকশন আর হবে না। আচ্ছা, এখন আমি আরেকটু ডিটেলসে যাচ্ছি, স্পেসিফিক কিছু পয়েন্টে। আম, আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমানে কোর্টে কয়েকটি বিষয় নিয়ে মামলা বা বিচারাধীন আছে। যেমন বিএনপির প্রায় 25 জনের মতো, সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি বলে দিচ্ছি, 25 জনের মতো ক্যান্ডিডেট বা প্রার্থী আছেন যাদের দ্বৈত নাগরিকত্ব আছে। এবং আহ, বাকি আরও কিছু জন আছেন যাদের 15-16 বা কম বেশি হতে পারে, যাদের ঋণখেলাপির বিষয় আছে। সব মিলে প্রায় 42 জনের বিরুদ্ধে কোর্টে রায় আসতে পারে প্রার্থিতা বাতিল সংক্রান্ত। এ প্রসঙ্গে আমি একটি ইতিহাসের বা আমরা একটা ইতিহাস টেনে ধরি। শেখ হাসিনার সরকার আমলে আপনারা জানেন বিচার বিভাগ কিন্তু একটা পারিবারিক বিভাগের মতো ছিল। শেখ হাসিনার ফুল নিয়ন্ত্রণ ছিল বিচার বিভাগের প্রতি। সেই শেখ শেখ হাসিনার গভর্নমেন্টের সময়, আমার নামে একটু ভুল হতে পারে, শাম্মী কায়সার বা এরকম কোনো একটা নামে কেউ একজন হবে, তার দ্বৈত নাগরিকত্ব ছিল, অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ কিছু একটা হবে। এবং ওই বিষয়টা কিন্তু কোর্টে শেখ হাসিনা এটার জন্য আহ, তার ইচ্ছা পোষণ করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন যাতে আহ, ওই তার যে প্রার্থী তার যাতে এই বিষয়টা পরবর্তীতে, এটা এখন যাতে একটা সুযোগ দেওয়া হয় এবং তিনি এই বিষয়টা সারেন্ডার করবেন, কিন্তু আহ, নির্বাচনের পরে এটার বাকি যে অ্যাকশন সেটা নেওয়া হবে, বাট এই মুহূর্তে যাতে কোর্ট থেকে রায়টা না দেওয়া হয়, এরকম কিছু একটা নির্দেশনা শেখ হাসিনা দিয়েছিলেন। পরবর্তীতে কোর্ট কিন্তু শেখ হাসিনার একক ক্ষমতা ছিল, সম্পূর্ণ বিচার বিভাগটা তার নিয়ন্ত্রণে ছিল, তারপরেও কোর্ট কিন্তু তাদের যেটা মানে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়ায় তার যে বৈধতা বাতিল করা, সেটাই করেছিল। ওই শেখ হাসিনা সেই প্রার্থী পরে নির্বাচনের প্রার্থী হতে পারেননি। ঠিক তেমনি এখনকার সময়ে এটা তো শেখ হাসিনার বিচার বিভাগ না। এবং আমি যতদূর শুনেছি, বর্তমান চিফ জাস্টিস সম্পর্কে এরকম শোনা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত সৎ এবং কঠোর একজন বিচারপতি হতে যাচ্ছেন। আহ, সৎ অনেকই হতে পারে, কিন্তু কঠোরতা বা দৃঢ়তা, ডিটারমিনেশন বা বোল্ড ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু সবার থাকে না। যেটা আমি মনে করি বর্তমান আমরা যেটা জানতে পেরেছি, বর্তমান চিফ জাস্টিসের যেটা আছে তার সম্পর্কে অনেক শোনা যাচ্ছে যে বর্তমান চিফ জাস্টিস অত্যন্ত সৎ এবং কঠোর আহ, মনোভাবের অধিকারী, এবং তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন। সো এবং তার বিচার বিভাগে যারা বিচারক আছেন তারা কম্পারেটিভলি শেখ হাসিনার আমলের বিচারকদের তুলনায় অনেক বেশি, আমি মনে করি, তারা নিজ সিদ্ধান্তের প্রতি তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। সো এইরকম পরিস্থিতিতে আপনারা কি মনে করেন যে এই 42 জন ব্যক্তি তারা বিএনপির পক্ষে তাদের রায়টা আসবে? তো এই বিষয়টা বিএনপি চিন্তা করে কি না, এটা নিয়ে আসলে আরও উদ্বেগের বিষয়। এ প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমি যখন লন্ডন গিয়েছিলাম তারেক রহমানের কাছে যাওয়ার পরে, আমি লন্ডনে, আমি সেখানে কতগুলো পয়েন্ট আমি দেখাই। এই পয়েন্টগুলো আমার মোবাইলে দেখেন, অনেকগুলো পয়েন্ট এখানে, এগুলো আমি সব লিখে নিয়ে গিয়েছিলাম যে তারেক সাহেবকে এই বিষয়গুলো আমি তাকে অবগত করবো। এখন প্রথম পয়েন্টটা দেখেন, ওই যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুটা, এই বিষয়টা কিন্তু আমার শুরুতেই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যেটা আমি ভেবেছিলাম লন্ডনে যেয়ে ওনাকে এই বিষয়গুলো বলবো। কারণ আমার কাছে কিছু তথ্য উপাত্ত তখন ছিল, যেহেতু আমি আন্দোলনের সাথে ছিলাম এবং এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা, সমন্বয়ক, অনেকের সাথে কথা হয়, আমার অনেকের সাথে যোগাযোগ হতো এবং আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আন্দোলনে অনেক আগের থেকে আসিফ নজরুল ভাই, এদের অনেকের সাথে আমার কথা হতো। সো সেই সূত্রে আমি অনেক কিছু, আমি যেভাবেই হোক আমি আন্দাজ করে, এবং জেনারেল ফজলে আকবর তিনিও এই বিষয়টা আমাকে সম্মত পোষণ করেছিলেন যে এটা নিয়ে ভবিষ্যতে সমস্যা হতে পারে। এই বিষয়টা শেয়ার করার জন্য আমি লন্ডনে গিয়েছিলাম। দুঃখজনক হলো সত্য,
আমি কোনো গুরুত্বপূর্ণ তথ্য ওনাকে, আমার দেখা হয়েছিল, বা যেখানে দেখা হয়েছে সেখানে কথা বলার মতো পরিবেশ ছিল না, কিন্তু ওনার কাছে একান্তে বসে তারেক রহমানকে আমি এই কথাগুলো জানাতে পারি নাই। তখন যদি আমি দ্বৈত নাগরিকত্ব ইস্যু এবং ঋণ খেলাপি ইস্যু এই বিষয়গুলো ওনাকে তৎক্ষণাৎ আমি জানাতে পারতাম আজ থেকে 1-2 মাস আগে, তাহলে আজকে বিএনপির জন্য অনেক ভালো একটা অবস্থান থাকতো। বরং উল্টা কি হয়েছে, আমরা অনেকে যারা তথ্য উপাত্ত দেওয়ার জন্য তার কাছে যাই, কিছু লোক তার কাছের লোকজন হয়তো তাকে ভুলভাল বুঝিয়েছেন, এবং আমি তো শুনেছি আমাকে আওয়ামী লীগেরও দোসর বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। তো এই বিষয়গুলোর কারণে বিএনপি কিন্তু বিপাকে পড়বে। এখন আমি আরেকটি বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আহ, জামাত ইসলামের কাছে যতগুলো ট্রাম্প কার্ড আছে, আপনারা খেয়াল করে দেখবেন জামাত ইসলাম কোনো ট্রাম্প কার্ড কিন্তু সবগুলো একসাথে খেলবে না, প্রতিটা ট্রাম্প কার্ড তারা ধাপে ধাপে খেলবে। এবং বিএনপি এখনও জানে না যে সামনে তারা আর কি কি ট্রাম্প কার্ড খেলতে পারেন। এই যে দ্বৈত নাগরিকত্ব ইস্যু থেকে শুরু করে আরও অনেক বিষয়গুলো সামনে আসবে। এই যে ঢাকা 17 আসনে যে ঘটনা ঘটলো, ঢাকা 17 আসনে ক্যান্ডিডেটকে যদি তার এই সার্টিফিকেট নিয়ে এই ধরনের স্যাবোটাজ যদি না করা হতো, এই ঘটনা যদি না ঘটতো, তাহলে কিন্তু তিনি আরও এত পরিচিতি পেতেন না। বরং আমি মনে করি 17 আসনে জামাতের প্রার্থীকে বিএনপি হিরো বানিয়ে দিয়েছে। কিভাবে? ওই ফেক সার্টিফিকেট ইস্যুটাকে সামনে এনে তারেক রহমানের সাথে যখন কারো নাম জড়িয়ে আলোচনা হবে, সেটা ক্যান্ডিডেট হোক আর যেই হোক, তার নামটা কিন্তু প্রচার পাবে, প্রসার হবে, তাই না? সো ঢাকা 17 আসনে এই জামাতের প্রার্থীকে তার প্রচারণা কাজটা আমাদের বিএনপির কিছু লোকজনই ভুলবশত ভুল করে তারা করে ফেলছেন। এবং 17 আসন নিয়ে কী ধরনের পরিকল্পনা, কী ধরনের নির্বাচনী প্রচারণা হচ্ছে, এই জায়গাটায়ও আমার যথেষ্ট সন্দেহ আছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের উদ্দেশ্যে বলবো যে, খেয়াল করে দেখেন, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তারেক রহমানের পিছনে দুনিয়ার নেতাকর্মীরা, পুরা মিডিয়া টিম থেকে শুরু করে সবাই তার পিছনে ঘুরে বেড়াচ্ছেন। তারেক রহমান বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওই জায়গার স্ব ক্যান্ডিডেট তাকে রিসিভ করবে, তার সাথে সিকিউরিটি নিরাপত্তা টিম থাকবে। আর তো কারো থাকার দরকার নেই, আছে? কারণ বাংলাদেশে প্রত্যেকটা ক্যান্ডিডেট বিভিন্ন আসনে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নেবেন, প্রচারণা করবেন, প্রত্যেকে জিততে হবে। এবং বিএনপির যারা সেলিব্রিটি টাইপ লিডার, যারা ভালো বক্তব্য দিতে পারেন, ভালো কথা বলতে পারেন, বিএনপির ব্র্যান্ডিংটা ভালোভাবে করতে পারেন, এই ব্যক্তিগুলোর উচিত ছিল এই 300 আসনের প্রতিটা ক্যান্ডিডেটের কাছে কাছে যেয়ে তাদের প্রচারণা, তাদের পক্ষে পরিচালনা করা। তা না করে সবাই তারেক রহমানের পিছনে ছুটে বেড়াচ্ছেন, যেটার কোনো প্রয়োজনীয়তা নেই। বরং এই নেতাগুলা বিভিন্ন আসনে, যেমন কুমিল্লা, চিটাগাং, সিলেটে দেখলাম, ওই জায়গার আসনে এই তার সাথে যে বহরে যেসব নেতারা যাচ্ছেন, তারা জায়গাগুলো সিট দখল করে রাখছেন। স্থানীয় গুরুত্বপূর্ণ নেতারা বসতে পারছেন না, তারা দাঁড়ায় থাকতেছেন। অথচ স্থানীয় ব্যক্তিরা তারা তারেক রহমানকে কালে ভদ্রে পান, তারা দেখতে পান না, সবসময় অনেক কষ্টে তারা দেখার সুযোগটা পেয়েছেন। তাদেরকে দেখতে দেন, কাছে যেতে দেন। তাদেরকে কাছে যেতে না দিয়ে আপনারা জায়গাটা দখল করে রাখছেন। তারেক রহমানের কাছে থাকবে শুধু তো নিরাপত্তা টিম আর মিডিয়া টিমের যারা তারা থাকতে পারে, যেমন মিডিয়ার যে আমাদের রুমন ভাই আছেন বা অন্যান্য যারা আছেন, মিডিয়া টিমটা প্রচারণার জন্য তারেক রহমানের সাথে থাকতে পারে, নিরাপত্তা টিম তার সাথে থাকতে পারে। অন্য কেউ কেন থাকবে? আপনাদের দরকারটা কি ওখানে? কেন আপনারা তারেক রহমানের সাথে থেকে জায়গাটা দখল করতেছেন? কেন আপনারা স্থানীয় আসনের ওই ওই নেতাদেরকে কথা বলতে দিচ্ছেন না? কেন তারা তারেক রহমানের সাথে ভালো মতো কোলাকুলি করতে পারছেন না, আবেগটা প্রকাশ করতে পারছেন না? আপনারা এটা না করে আপনারা বিভিন্ন আসনে যেতেন। রেজা কিবরিয়ার আসনে যান, তাকে সহযোগিতা করেন। আপনার ওই যে গতকালকে আপনার নতুন ক্যান্ডিডেট গেছে মোবাশ্বের আলম ভূঁইয়া, তার ওখানে যান, তাকে সহযোগিতা করেন। বিভিন্ন আসনে বিভিন্ন বিএনপি নেতা আছে, তাদের কাছে যান, সহযোগিতা করেন। তা না করে তারেক সাহেবকে চেহারা দেখাইতে হবে। ছোটোবেলা আমরা যখন পড়তে বসতাম, তখন অপেক্ষা করতাম মা বাবা কখন ঘুমায়। যদি দেখতাম যে পড়ার টেবিলে আশপাশ দিয়ে মা বাবা হেঁটে যাচ্ছে, তখন করতাম কি, খুব জোরে জোরে পড়তাম, যে মানে আমি খুব সিনসিয়ার পড়াশোনা করতেছি। ঠিক দূরে সরে গেলে আবার ঘুমায় পড়তাম। তো ঠিক একই কাজটা এই বিএনপির কিছু নেতারা করতেছে। তারেক রহমান তাকাইলে বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, একদম লাফায় ফাটায় ফেলতেছে। বাট যখনই তারেক রহমানের সামনে থেকে সরে যায়, আস্তে করে ওই সেলফিটা ছবিটা ফেসবুকে পোস্ট দিয়ে রুমে যা ঘুমায়। আর বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে, তারেক রহমান দেখলে কাজ করেন, না দেখলে কাজ করেন না। যদি কোনো কাজ করলে তারেক রহমান জানতে পারেন, তাহলে কাজটা করা হবে। তারেক রহমান যদি জানতে না পারেন, তাহলে কোনো কাজ করা হবে না। বিএনপির এই যে নির্বাচনী, আরও একটা কথা লাস্টলি বলি আমি, নির্বাচনী যে আপনার দায়িত্ব, যে একটা
টিম গঠন করা হয়েছে নির্বাচন সমন্বয়ক, যেটা নজরুল ইসলাম খানের অধীনে। এই জায়গায় কাদেরকে রাখা উচিত ছিল, কোন কোন বিষয়ে কারা কারা এক্সপার্ট তাদেরকে নিয়োগ দেন, যারা বিভিন্ন জায়গায় কমিউনিকেট করতে পারবে, সমন্বয় করতে পারবে, বিভিন্ন নেতাদেরকে সাপোর্ট দিতে পারবে, বিভিন্ন নেতাদের সমস্যাগুলোর ক্ষেত্রে সমাধান দিতে পারে, তাদেরকে ওখানে রাখবেন। তা না রেখে কী করেছেন, ওই জায়গায় যারা চেহারা দেখানো দরকার ওই ব্যক্তিগুলো লিয়াজ ও তদবির করে চেহারা দেখাচ্ছেন ওখান থেকে। ইম্প্যাক্ট কি করছেন বিএনপির জন্য? এই হচ্ছে বিএনপির সার্বিক অবস্থা। আর যেটা আমি শুরুতে যে কথাটা বললাম, আপনারা প্রস্তুত থাকেন, এই যে 42 জন, 25 জন হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্ব, এবং বাকি যারা ঋণ খেলাপি, এই ইস্যু নিয়ে এই 42 জনে যখন কোর্টের রায়টা দিবে, যদি বিএনপির বিরুদ্ধে যায় তখন কাহিনীটা কোন দিকে যেতে পারে। 1 2 হচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপির 62টা ক্যান্ডিডেট যারা বিদ্রোহী, এই ক্যান্ডিডেটদেরকে এখনও কেন বিএনপি তাদেরকে বসাইতে পারলো না? এই ক্যান্ডিডেটদেরকে খুশি করার জন্য কি অনেক উপাদান ছিল না? অনেক ওয়াদা দেওয়া যেত না? উদ্বুদ্ধ করা যেত না? অনেক সমাধানের রাস্তা ছিল, কেন সেটা করা হয়নি? বিএনপির অনেকেই ক্যান্ডিডেট হতে চেয়েছিল, তাদের কয়জনকে ডেকে ভালোভাবে কথা বলা হয়েছে, কয়জনকে ফোন করা হয়েছিল? শত্রুর থেকে অনেক কিছু শিখতে হয়। আমার এলাকায় মনে আছে 2008-এর নির্বাচনে আওয়ামী লীগের 7-8 জন ক্যান্ডিডেট হয়েছিল, এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, মেয়র প্রার্থী হয়েছিল। তখন শেখ হাসিনা ফোন করে তাদেরকে এমন সব কথা বলছে, পরের দিন দেখি ওই নেতারা সব এক হয়ে মাঠে নেমে গিয়েছে। তখন আমরা বিএনপি পন্থী যারা, তারা অবাক হয়েছি যে কীভাবে সম্ভব। পরে কিছুদিন পর জানতে পারলাম তিনি তাদের কাছে খুব সুন্দরভাবে কথা বলেছিলেন। অনেক উপরের পর্যায়ে যারা থাকেন তাদের সুন্দর হাসির অনেক প্রভাব, আমি সারাদিন হাসলেও প্রভাব পড়বে না ভাই। তাদের একটা ছোট্ট রাগ অনেক প্রভাব, আমি সারাদিন রাগ করলেও কারো কিছু আসবে যাবে না। তারা যদি একটুখানি মুখটা ভার করে রাখেন, অনেক প্রভাব। আমাদের মুখ ভারে কিছু আসে যায় না। আমি আমার বাবার কাছে সারাদিন পানির বোতল নিয়ে গেলেও কেউ ছবি তুলবে না, বাট জায়মা রহমান যদি তারেক রহমানের কাছে পানির বোতলটা এগিয়ে দেন, তাহলে 21 টিভিতে নিউজ হবে। তো আমাদের এই পার্থক্যগুলো বুঝতে হবে, তারেক রহমান কোথায় আছেন, আমরা কোথায় আছি। সো তারেক রহমানের জায়গা থেকে আমি মনে করি কিছু জিনিস উনি একটু সদয় দৃষ্টি দিলে সত্যি দলের ভালো হবে। এবং আমি মনে করি দলের যারা আপনার কাছে এসে বলতে চায় অমুক অমুক নেতা বিএনপির অমুক লোক বিএনপির সমালোচনা করে বিএনপির এইটা বলছে, ভাই এরা সবচেয়ে ক্ষতি করছে আপনার, এরা সবচেয়ে বড় ধ্বংস করতেছে। আপনি হয়তো বড় যে এইটা বলতে পারেন, তোমার কোনো সমালোচনা থাকলে আমার কাছে এসে বলো, পাবলিকলি বলো, কোনো এই দোষটা ধরতে পারেন। বাট মানুষ পাবলিকলি কখন বলে, যখন আপনাকে বলার সুযোগ থাকে না। এই যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুটা কেন আজকে আমি এই 2 মাস পরে এখন বললাম, কারণ আপনার কাছে প্রাইভেটলি বলতে চেয়েছিলাম, সুযোগ পাই নাই। আমার কাছে 21টা পয়েন্ট আছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেই পয়েন্টগুলো আপনি শুনতে চাননি, আমি বলতেও পারিনি আপনাকে। তাহলে কী করবো এখন আমরা? আমাদের তো পাবলিকলি বলতে হবে। সো আশা করি এই সত্যগুলো তারেক রহমানকে জানাবেন। আমি আমার লাইভ যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করবো এটাকে শেয়ার করে দেন, যাতে এই বাস্তবতাটা জনাব তারেক রহমানের কাছে যায়। আসসালামু আলাইকুম।